এখন আমরা অ্যাটমিক স্ট্রাকচারের উপরে কিছু খুব মজার প্রবলেম করে ফেলব। যেমন প্রথম প্রশ্নটিতে লক্ষ্য করো, বলছে নাম্বার অফ 4f ইলেকট্রনস ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ ইলেকট্রনিক কনফিগারেশন অফ Gd2+ গ্যাডোলিনিয়াম 64। এই প্রবলেমটি যথেষ্ট ইন্টারেস্টিং। প্রথমে এক কাজ করো, আব্বাউ প্রিন্সিপালের যে ছকটাতে আমরা আঁকতে অভ্যস্ত সেটাকে একবার এঁকে ফেলো। ধৈর্য ধরে 4s 4p 4d 4f ওকে। এইভাবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, এখানে মোট 30টা ইলেকট্রন হয়ে গেল। এই হচ্ছে 3d। তারপরে 4p 4p6 5s2 4d10। আচ্ছা, কটা হলো? 30 6 36 2 38 10 48টা। আমরা আছি এখন 4d তে। 5p6 48 আর 6 54। তারপর 6s2 56 4f8 তখন হবে 64। এবং তারপরে 5d এটা ফাঁকা থাকবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যেহেতু এখানে আর অতটা জায়গা নেই, পরের পেজে চলে যাচ্ছি। 6s2 4f7 এবং 5d1। কিন্তু এমনটা কেন হয়? f7 is very stable। কেন না? হাফ ফিল্ড কনফিগারেশন। আমরা জানি হাফ ফিল্ড কনফিগারেশন থাকলে তার এক্সচেঞ্জ এনার্জি বেশি হয় এবং সিমেট্রি ফ্যাক্টরটা থাকে। খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট। তবে এখানে আরো একটা জিনিস কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এমনিতে এনার্জির দিক দিয়ে 6s এর এনার্জি, তারপরে থাকে 4f এর এনার্জি, তারপরে 5d। তো এটা হচ্ছে এমপ্টিতে। কিন্তু যখন ফিল্ড বলতে আমি বলতে চাইছি অন্তত একটা ইলেকট্রন হলেও আছে আর কি, তখন এদের এনার্জির লোয়ারিং হয় এবং এনার্জির লোয়ারিং হয়ে এই 4fটা অনেক নিচে নেমে যায়। কিন্তু 6sটা তার উপরেই থেকে যায়। তাহলে এখানে আলটিমেটলি এই যে 6s2 এটা চলে যায় এই জায়গাটাতে। এর ফলে Gd64 এর কনফিগারেশন দাঁড়ায়
4f7 5d1 6s2, তাহলে GD2 প্লাস যখন লিখব দুটো ইলেকট্রন কিন্তু এই জায়গাটার থেকে যাবে। যদি চলে যায় তাহলে কনফিগারেশনটা দাঁড়াবে 4f7 5d1। তাহলে সেক্ষেত্রে GD2 প্লাসের ক্ষেত্রে নাম্বার অফ f ইলেকট্রনস কত দাঁড়াবে? 7টা। এইটি হবে উত্তর। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেমে আসা যাক। বলছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন ডি অরবিটাল। লক্ষ্য করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম শব্দ রয়েছে, আবার অরবিটাল কথাটাও রয়েছে। তাহলে সবে মিলিয়ে কি দাঁড়ালো? অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা হচ্ছে √L ইন্টু L প্লাস 1 ইন্টু h/2π। L হলো অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, এই কারণে L কে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও বলা হয়ে থাকে। সেটা একটু তোমাকে মনে করিয়ে দিতে চাই। L এর তাহলে দুটো নাম, এক হচ্ছে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, আর একটা নাম হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, আমরা জানি যে L এর ভ্যালু S এর জন্য 0, P এর জন্য 1, D এর জন্য 2, F এর জন্য 3। তাহলে এখানে L এর জায়গাতে আমাকে 2 বসাতে হবে। আর এই যে h/2π, এইটাকে h ক্রস বলে। এটা একবার AIPMT অথবা JEE মেনে কোথাও এসেছে, কিন্তু সেখানে বলে দেয়নি, এটা তোমাকে জানতে হবে। ইকুয়ালস √6 ইন্টু h ক্রস। খুব সহজ প্রশ্ন। পরের প্রশ্নে আসা যাক। নট কনসিডারিং দ্য ইলেকট্রনিক স্পিন। এই প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে। দ্য ডিজেনারেসি অফ দ্য সেকেন্ড এক্সাইটেড স্টেট, এখানে ইয়েস বলতে আমি এক্সাইটেড স্টেটকে বলেছি, of hydrogen atom is 9, while the degeneracy of second excited state of hydride atom। আচ্ছা, এই কথাগুলোর মানে বুঝতে হবে। এখানে ডিজেনারেসি শব্দটার অর্থ বুঝতে হবে। ডিজেনারেট স্টেট, এটার মানে কি? স্টেটস অফ সেম এনার্জি, একই শক্তি থাকবে। তো হাইড্রোজেন হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম, যার জন্য এনার্জির এক্সপ্রেশনটা হলো -2π² m e⁴ ইন্টু z² বাই m²h²। এখানে আমি এই n²টার দিকে তোমার দৃষ্টিটা আনতে চাই, যে এটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরেই ডিপেন্ড করে। তার মানে হচ্ছে এনসিইআরটির বইতে বেশ সুন্দর করে ছবি এঁকে দেখিয়েছে, আশা করি তোমরা দেখেওছো, আমি আমার অন্য লেকচারে বলেওছি। এই যে এনার্জির অ্যাক্সিস, যদি আমি হাইড্রোজেন অ্যাটমের কথা বলি, ফর হাইড্রোজেন অ্যাটম অর আদার ওয়ান ইলেকট্রনিক সিস্টেম অর সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম যারা, এইটি হচ্ছে গ্রাউন্ড স্টেট 2s 2p। এদের এনার্জি একই হবে যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাও এদের একই। তাহলে এইটি হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট, তারপরে 3s 3p 3d, এইটি হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। এবার ভাবো, এখানে তো 3s 3p 3d সবার সেম এনার্জি,
3s এর একটাই ওরিয়েন্টেশন, 3p এর 3টা, 3d এর 5টা, তাহলে সব মিলিয়ে কটা হলো? 9টা। এই জন্য এখানেই 9 সংখ্যাটা এসেছে। এবার একই জিনিস আমাদেরকে হাইড্রাইডের জন্য বার করতে হবে। খুব মজার, চলো দেখা যাক। হাইড্রাইডের মধ্যে মোট 1 প্লাস 1 মানে 2টো ইলেকট্রন রয়েছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমাকে আউফবাউ প্রিন্সিপল ফলো করতে হবে। এটা কিন্তু সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেম নয়, আফবাউ প্রিন্সিপল। এটা কি রকম? ওয়ান এস, তারপরে 2s, তার চেয়ে বেশি এনার্জি 2p। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, তারপরেরটা হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট, তারপরে হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। এবারে এটা তো 2p অরবিটাল, 2p অরবিটালটা দেখতে তো এইরকম। তাহলে এখানে তো তিনখানা ওরিয়েন্টেশন আছে, px py pz। তাহলে এখানে অ্যান্সার হবে যে 3 ফোল্ড ডিজেনারেসি সেকেন্ড এক্সাইটেড স্টেটে প্রেজেন্ট থাকবে। ওকে, তাহলে অ্যান্সার হবে 3। আসা যাক নেক্সট প্রবলেম। এই প্রবলেমটিতে বলছে যে যদি ডি ব্রগলি ওয়েভলেংথ of electron in nth Bohr orbit of hydrogenic atom, এই হাইড্রোজেনিক অ্যাটম এটার মানে কি? একটা 1 ইলেকট্রনিক সিস্টেম। ওকে, 1.5 পাই ইনটু a0, যেখানে a0 হচ্ছে বোর রেডিয়াস, তাহলে n/z কত হবে? আচ্ছা, তো এইটা হচ্ছে বোর রেডিয়াস, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, নিউক্লিয়াস থেকে যেটা ডিসটেন্স ফর হাইড্রোজেন লাইক অ্যাটম, এইটাকে a0 বা বোর রেডিয়াস বলে। এবার nth প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n যে কোনো একটা ভ্যালুর জন্য আমি এই রেডিয়াসটাকে rn ধরে নিচ্ছি। হলো? তো আমরা তো দেখেছি যে ফর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 n, সার্কামফারেন্স, কার সার্কামফারেন্স? এই অরবিটটার পরিধি ইকুয়ালস 2 পাই r rn। আবার আমরা জানি, প্রমাণ করা যায়, আমরা দেখেছি যে 2 পাই rn ইকুয়ালস n ইনটু ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেংথ। তাহলে আমি বলতে পারি যে ল্যামডা ইকুয়ালস 2 পাই rn ডিভাইডেড বাই n। এখানে ল্যামডার ভ্যালু বলেছে 1.5 পাই ইনটু a0। তাহলে আমি ল্যামডার জায়গাতে লিখতে পারি 1.5 পাই ইনটু a0 ইকুয়ালস 2 পাই rn বাই n। আর n এর ভ্যালু হচ্ছে a0 ইনটু n স্কোয়ার বাই z, যেখানে n হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর z হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু সংখ্যা, যাই বল। কাটাকুটি করে দাও, করে দিলে পড়ে থাকবে n/z ইকুয়ালস 15/20, কাটাকাটি করে দিলে 0.75।
সুন্দর প্রশ্ন ছিল, আমরা সবাই এনজয় করেছি। আসা যাক কোশ্চেন নাম্বার 5 এ। এখানে চারটে সেট অফ কোয়ান্টাম নাম্বারস বলে দিয়েছে, তারপর তাদের ইনক্রিজিং এনার্জি অর্ডারে সাজাতে বলেছে। এখানে একটা ট্রিক তোমাকে মনে রাখতে হবে, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারকে যোগ করো। যোগ করে কি আসছে দেখো তো। প্রথমে আসবে 6, তারপরেরটাতে আসবে 5, তারপরেরটাতে আবার একটা আসবে 5, তারপরেরটাতে আসবে 4। কোনগুলোকে ধরেছি বুঝতে পেরেছো তো? এন আর এল গুলোকে ধরেছি, বাকিগুলোকে নয় কিন্তু। তো এদের মধ্যে যেটার মানে যোগ করলে ভ্যালুটা সবচেয়ে কম, সেইটার এনার্জিও সবচেয়ে কম। আর যার ক্ষেত্রে ভ্যালুটা সবচেয়ে বেশি, তার এনার্জিও সবচেয়ে বেশি। কিন্তু যদি এরকম হয়ে যায় যে দুটোরই ভ্যালু এক যোগ করলে, তখন যার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা বেশি, অর্থাৎ এক্ষেত্রে 3 নম্বরটা, তার এনার্জি বেশি হবে। আর যার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কম, তার এনার্জি কম। তো এর হলো এইটি অ্যান্সার। এরকম চারটে অপশন ছিল, আমি হয়তো অপশন টুকে নিয়ে। পরের প্রশ্নটিতে চলে এসো, ক্যালকুলেশন ওরিয়েন্টেড প্রবলেম। বলছে 45 ন্যানোমিটারের যদি ওয়েভলেংথ হয়, তাহলে এনার্জিটা কত হবে জুলে? আমরা জানি E ইকুয়ালস H ইনটু নিউ। নিউ মানে ফ্রিকোয়েন্সি, সেটা আবার H ইনটু C বাই ল্যামডার সাথে সমান হয়। H মানে হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। C হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ল্যামডা হচ্ছে 45 ন্যানোমিটার। আমরা তো শিখেছি মিলি মাইক্রো ন্যানো, 3 এলো, 3 3 9, 10 টু দি পাওয়ার -9। ইউনিট গুলোকে কেটে দেখো, শেষে জুলই পড়ে থাকবে। কাটাকাটিটাকে করে ফেলা যাক। 6.6 বাই 15 ইনটু 10 টু দি পাওয়ার -34 প্লাস 8 প্লাস 9 এত জুল ইকুয়ালস, এখানে 15 4 60 পয়েন্ট সামথিং ছেড়ে দাও, ইনটু 10 টু দি পাওয়ার -17 জুল। সায়েন্টিফিক নোটেশনে করলে 4 ইনটু 10 টু দি পাওয়ার -18 জুল। এই হলো উত্তর। আসা যাক পরের প্রশ্নে। বলছে একটা অ্যাটমের মধ্যে n ইকুয়ালস 4, m1 আর s মাইনাস হাফ, এরকম কটা ইলেকট্রন পাবো? খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর প্রবলেম। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, 4 এর s আছে, p আছে, d আছে এবং f আছে। এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালুগুলো কত? এর জন্য 0, এর জন্য +1 0 -1, +2 +1 0 -1 -2, f এর জন্য +3 +2 +1 0 -1 -2 -3। আমাকে মনে রাখতে হবে শুধু +1 এর কথা এটাই চেয়েছে। তো এই হলো +1। এবার একটা ঘরের মধ্যে তো দুটো করে ইলেকট্রন থাকে, একটা হচ্ছে প্লাস হাফ স্পিন, একটা মাইনাস হাফ স্পিন। এখানে শুধু মাইনাস হাফ জানতে চেয়েছে, তাহলে এরকম এখানে একটা পাবো, এখানে একটা পাবো আর এখানে একটা পাবো। তাহলে অ্যান্সার এরকম কটা ইলেকট্রন পাবো? অ্যান্সার হলো 3টা পাবো। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের যে প্রবলেমটি দেখছো এটি অত্যন্ত সহজ, কিন্তু এটি এক্সামিনার্স চয়েস, নিট পরীক্ষাতে তো একাধিকবার এসেছে, অতএব আমি এটাকে ইগনোর করতে পারি না, তাই করিয়ে দিচ্ছি। রুবিডিয়ামের যেটা ভ্যালেন্সের ইলেকট্রন, তার কোয়ান্টাম নাম্বারের সেট কি হবে? তো আমাদের কাজ কি হচ্ছে, আপাউ প্রিন্সিপাল এর যে ছকটি, সেটিকে ধৈর্য ধরে লিখে ফেলা।
পরীক্ষার হলে এটি তোমার কয়েক সেকেন্ড মাত্র লাগবে। ওয়ান এস টু, টু এস টু, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এখানে 20 হয়ে গেল, এখানে হয়ে গেল 30, এই হচ্ছে 3d। এবার 4p হয়ে গেল 6, 36, পৌঁছাতে হবে 37 এ। তাহলে 5s এ একটা মাত্র ইলেকট্রন, একে নিয়েই আমার কাজ। এর সেট অফ কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 5। অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার s অরবিটালের জন্য 0, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার 0 হলে 0, আর স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস মাইনাস হাফ, যে কোনো একটা লেখা যাক প্লাস হাফ। পরের প্রশ্নটিতে চলে এসো। বলছে দ্য অ্যাটমিক মাসেস অফ হিলিয়াম এন্ড নিয়ন বলে দিয়েছে। তাহলে ডি ব্রগলি ওয়েভলেংথ অফ হিলিয়াম গ্যাস এট -73 ডিগ্রি সেলসিয়াস, নিয়নের ওয়েভলেংথ 727 ডিগ্রি সেলসিয়াসে কত টাইমস? মানে প্রথমে আমাকে বার করতে হবে ডি ব্রগলি ওয়েভলেংথের সাথে টেম্পারেচারের সম্পর্কটা। এটি একবার আইআইটি তে এসেছে। যদিও প্রশ্নটি অত্যন্ত সহজ। ল্যামডা ইকুয়ালস h/p, p মানে কি? লিনিয়ার মোমেন্টাম। আমরা জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস হাফ m ইনটু v স্কয়ার। m মানে মাস, v মানে ভেলোসিটি। এই কাইনেটিক এনার্জিটাকে আমি যদি e দিয়ে লিখি, তাহলে আমি এটাকে সাজিয়ে গুছিয়ে এভাবেও লিখতে পারি। আবার m ইনটু v মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। তাহলে আমি বলতে পারি e ইকুয়ালস p স্কয়ার বাই 2m, or p equals root over 2m into e। তাহলে আমি বলতে পারি যে lambda equals h by root over 2m e। আবার আমরা জানি গ্যাসের চ্যাপ্টারে আমরা পড়েছি যে e equals 3/2 kT, or lambda equals h by root over 2m into 3/2 into k into t। এই প্রসঙ্গে আগে কাটাকুটিটা করে নিই, দিয়ে বলছি। কিছু জিনিস বলার আছে। ইকুয়ালস h বাই রুট ওভার 3 ইনটু k ইনটু m ইনটু t। এখানে k টা সম্পর্কে একটু বলতে চাই। বোলজম্যান কনস্ট্যান্ট k equals ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো যাই হোক, তার মানে আমি দেখতে পেলাম যে ল্যামডা ভ্যারি অ্যাট 1 বাই রুট ওভার m ইনটু t, বাকিগুলো তো কনস্ট্যান্ট। তাহলে আমার কাছে যেটি জানতে চাওয়া হয়েছে, হিলিয়াম গ্যাস -73 তে, তাহলে ল্যামডা এইচ at -73 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই ল্যামডা নিয়ন at 727 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস কত হবে? রুট ওভার, উপরে নিয়নের জন্য 10, আর এটা হবে 727 এর সাথে 273 যোগ করে দাও, ডিভাইডেড বাই হিলিয়াম হচ্ছে 2, কি হলো, এখানে হিলিয়াম হচ্ছে তোমার 40, আর এটা আমার মিস্টেক হয়ে গেল, সরি। অ্যাটমিক নাম্বার লিখে ফেলেছি আমি, আমাকে তো অ্যাটমিক ওয়েট লিখতে হবে। ইনটু 273 - 73 হলো
ইকুয়ালস 4 5 20 ইন্টু ওপরে 1000 আর নিচে 200, এটাও 5, তাহলে কি দাঁড়ালো 5 টাইমস। তাহলে m এর ভ্যালু আমরা কত পেলাম 5। এই হলো উত্তর। নেক্সট প্রবলেমে চলে এসো। বলছে বোরের থিওরি অনুসারে নিচের কোন ইলেকট্রনিক ট্রানজিশনটার ক্ষেত্রে, অবশ্যই হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, লিস্ট এনার্জি ফোটন দরকার। দেখো আমরা এই ফর্মুলাটা কিন্তু জানি, ডেল্টা ই ইকুয়ালস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ইনটু z স্কয়ার বাই h স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তার মানে বাকি যদি সবকিছু কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বলতে পারি যে ডেল্টা ই যেটা ওটা ভ্যারিজ অ্যাজ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এবার তুমি ক্যালকুলেশনটাকে একটু জাস্ট মজা নিয়ে করো। যেমন প্রথমে 1 বাই 1 স্কয়ার মানে 1 মাইনাস 1 বাই 36 ইকুয়ালস কি দাঁড়াবে 35 বাই 36। বি তে চলে আসো, 1 বাই 16 মাইনাস 1 বাই 25, উপরে থাকবে 9 আর নিচে হচ্ছে 25 গুণিতক 16, একটা বিশাল বড় সংখ্যা চলে আসবে। সি তে চলো, 1 এর 25 থেকে 1 এর 36, তার মানে হচ্ছে নিচে আরো বড় আর উপরে থাকবে হচ্ছে 11। অপশন ডি তে চলে এসো, 1 এর 9 থেকে 1 এর 25, তাহলে উপরে 16 আর নিচে 9 গুণিতক 25। দেখো এখানে কিছু কমন সেন্স এবার কাজে লাগাও। এই যে ডিনোমিনেটর বা হর, এটা সবচেয়ে বড় অপশন সি এর জন্য, তার মানে এর ক্ষেত্রে ডেল্টা ইর ভ্যালু সবচেয়ে কম হবে, মানে এতটার 11 ভাগ। তাহলে আমার ক্যালকুলেশন অতটা কিন্তু করতে হবে না, একটু ম্যাথমেটিক্যাল সেন্স থাকলেই যথেষ্ট। পরের প্রশ্নে চলে আসা যাক। বলছে একটা গ্যাস একটা ফোটন অ্যাবজর্ব করেছে 355 ন্যানোমিটার। এবার সে দুটো ওয়েভলেন্থ তারপরে ছেড়েছে, একটা এমিশন এসেছে 680 ন্যানোমিটারে, তো আরেকটা কততে আসবে? আচ্ছা, এখানে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করে দাও। কনজারভেশন অফ এনার্জি বা শক্তি সংরক্ষণ নীতি। এখান থেকে আমরা কি পাই? যে এনার্জিটা গেছে ইকুয়ালস এইচ নিউ, মানে হচ্ছে এইচ ইন্টু সি বাই লামডা, সেটা হলো এইচ সি বাই 355। সেটা নিশ্চয়ই এইচ সি বাই 680 প্লাস আমরা যেটা আরেকটা বার করতে চাইছি আর কি, ধরা যাক সেটা ভ্যালু এক্স, সেটার সাথে সমান হবে। এবার তুমি সবগুলোতে কাটাকাটি করে দেবে, তাহলে 1 বাই এক্স কত দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে 1 বাই 300 মাইনাস 1 বাই এইটা। এবার তাহলে 355 ইন্টু 680 আর উপরে হচ্ছে 680 মাইনাস 355, তাহলে x ইকুয়ালস কত? ছোট ছোট এগুলো করে ফেলো, 5, 7 থেকে 5 গেলে 2 আর এটা হচ্ছে 3। তাহলে এখানে কি হবে? উপরে থাকবে 355 গুণিতক 680 আর নিচে হবে 325। ঠিক আছে, এটা কোন একটি প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, আমি কিন্তু অপশনগুলোকে পাল্টাইনি। অপশনগুলোয় একটা দেখা যাচ্ছে 325, একটা 518, একটা 743, একটা 1035। তো এখানে তুমি এই জায়গাটার দিকে একটু তাকাও তো, 355 কে 325 দিয়ে ভাগ করলে কত হবে? হবে হচ্ছে
1 কিছু একটা ইন্টু 680, তাই না? তাহলে 680 যেগুলো ছোট মানে 518, 325 এগুলো হবে না, আবার যেটা অনেক বড় সেটাও হবে না। তাহলে পড়ে থাকলো অপশন সি। তার মানে 743 না কত যেন আছে, আমাকে অত হিসাব নিকাশ করতেই হলো না, খালি একটু বুদ্ধিটা খাটিয়ে বলে দিতে হলো। কোশ্চেন নাম্বার 12 এ চলে এসো। বলছে দা নিচের কোনটা ভুল? দা আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ বলে একটা ভার্সন এখানে এইচইউটি দিয়েছে। তো এটা আমি তোমাকে এই প্রসঙ্গে বলি, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের তিনটে ভার্সন হয়। একটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/2 পাই। আর একটা হচ্ছে সরি h/, আগেরটা কি বলেছে তোমার h/4 পাই, ওটা আমি h ক্রস বাই 2 অর যাই হোক আমার ভুল। আচ্ছা, আর একটা ভার্সন হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস, মানে লিনিয়ার মোমেন্টাম মানে কি, মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, তাহলে h/4 পাই ইন্টু এম। আর একটা হচ্ছে এনার্জি এবং টাইম, এদের ক্ষেত্রেও কিন্তু হয়। তাহলে অপশন এ কিন্তু সঠিক। অপশন বি তে চলে এসো। হাফ ফিল্ড, অরবিটাল আর ফিল্ড এরা এক্সট্রা অর্ডিনারিলি স্টেবল হয়, তার কারণ এক্সচেঞ্জ এনার্জির জন্য, সিমেট্রির জন্য। হ্যাঁ, এটাও ঠিক। ডি ব্রগলি ওয়েভলেন্থও ঠিক। ভুল হচ্ছে ডি। কেন? বলছে হাইড্রোজেনের জন্য 2s এর এনার্জি কম আর 2p এনার্জি বেশি। এটা কিন্তু ভুল। এই জায়গাটার থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন আসে, এটা কিন্তু ভুল। বি আর সি কিন্তু ঠিক। কেন ভুল না? ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, যেমন ধরো হাইড্রোজেন অ্যাটম, আবারও বলি যে তার এনার্জির এক্সপ্রেশনটি হলো -2π² m e⁴ ডিভাইডেড বাই m²h²। লক্ষ্য করো এটা শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে আমি যদি এদের জন্য একটা এনার্জির অ্যাক্সিস আঁকি, তাহলে 1s তার উপরে 2s2p, তারা কিন্তু একই এনার্জির লেভেলে থাকবে। 2s আর 2p এনার্জি আলাদা নয়। তারপরে 3s 3p 3d তাদের একই এনার্জি। বাট আমি যদি মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের কথা বলি, ফর মাল্টি ইলেকট্রনিক সিস্টেম, এখানে কি আগের থেকে ডিফারেন্সটা কি, যে এখানে ইন্টার ইলেকট্রনিক রিপালশন, ইন্টার ইলেকট্রনিক ইন্টারঅ্যাকশন বলা ভালো, এটা প্রেজেন্ট আছে। ওকে, সেই জন্য এখানে আফবাউ প্রিন্সিপাল ফলো হয়। এখানে 1s এর চেয়ে 2s এর এনার্জি বেশি, তার চেয়ে 2p এর বেশি, তার চেয়ে 3s এর বেশি, তার চেয়ে 3p এর বেশি, তার উপরে আছে 3d, তার উপরে 4s, তার উপরে 4p এন্ড সো অন। তাহলে এই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এবং এনসিইআরটি তে এই ছবি দুটি পাশাপাশি আঁকা আছে। প্লিজ ফলো এনসিইআরটি টেক্সট বুক। প্রবলেম নাম্বার 13, এটা আজকে লাস্ট প্রবলেম। বলছে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে বলছে বোরের মডেল অনুসারে ভেলোসিটি অফ ইলেকট্রন এটা বেড়ে যাবে যদি পজিটিভ চার্জ অন দা নিউক্লিয়াস কমে যায়। কেন না? নো, দেয়ার ইজ নো স্ট্রং হোল্ড অন দা ইলেকট্রন বাই দা নিউক্লিয়াস। সেকেন্ড স্টেটমেন্ট বলছে যদি আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে কমিয়ে দিই তাহলে ভেলোসিটি বেড়ে যাবে অফ ইলেকট্রন। এবার চারটে অপশন দিয়েছে, 1 আর 2 এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল ইত্যাদি নিয়ে।
আমরা দেখব অপশন এ হবে সঠিক উত্তর, কিন্তু এমনটা কেন হলো তার এক্সপ্লেনেশন আমরা দেখব। এরা তো বোরের থিওরির কথা বলছে। ফ্রম বোরস থিওরি, এখান থেকে আমরা কি পাই? আমরা কি জানি? mvr ইকুয়ালস nh বাই 2 পাই। এখানে r মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যখন n, তখন রেডিয়াসটা কত? আর vn লেখা ভালো, মানে তখন ইলেকট্রনের ভেলোসিটিটা কত। তাহলে এখান থেকে আমি vn কত খুব সহজভাবে, অত কিছু ফর্মুলা মনে না রেখে এটা করে ফেলতে পারি, 2 পাই m ইনটু rn। আবার আমরা জানি যে rn ইকুয়ালস r0 ইনটু n স্কয়ার বাই z, যেখানে r0 জিনিসটা হলো বোর রেডিয়াস, এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1। এই r0 কে তাহলে কি বলা হয়? অনেক সময় a0 দিয়েও লেখা হয়, এটা হচ্ছে বোর রেডিয়াস। অবশ্যই এটা হাইড্রোজেন লাইট 1 ইলেকট্রনিক সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল, যেখানে কিনা ইন্টার ইলেকট্রনিক ইন্টারঅ্যাকশন অ্যাবসেন্ট আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে Vn equals nh divided by 2 pi m, rn এর ভ্যালুটা বসিয়ে দাও, r0 into n স্কয়ার বাই z। আচ্ছা, তাহলে Vn কত দাঁড়াচ্ছে? এই n আর এই n স্কয়ারের এটা কেটে গেল, তখন উপরে থাকছে h into z আর নিচে থাকছে 2 pi m r0 into n। তার মানে হচ্ছে চার্জ যদি বাড়ে তাহলে কিন্তু ভেলোসিটিও বাড়বে, বাকি সব ফ্যাক্টর যদি কনস্ট্যান্ট থাকে। এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি কমে তখন ভেলোসিটি বাড়বে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে উপরেরটা ডিরেক্টলি প্রপোর্শনাল আর নিচেরটা ইনভার্সলি প্রপোর্শনাল। এই কারণে অপশন এ কে কারেক্ট বলা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং এনজয় করেছ।